নমস্কার, আমি ডক্টর দেবার্ঘ ধুয়া, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মিশন হসপিটাল দুর্গাপুর থেকে। আজকের আলোচনার বিষয় বা টপিক হলো রিসেন্টলি কিছু ঘটনা হয়তো আপনারা শুনে থাকবেন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, যেখানে দেখা গেছে কিছু আপাত দৃষ্টিতে হেলদি এবং খুবই ইয়াং ছেলে, যারা 20 থেকে 25 বছর বা 25 থেকে 35 বছরের মধ্যে, তারা জিম করতে গিয়ে জিমে ওয়ার্কআউটের সময় আকস্মিকভাবে মারা গেছেন। তো দিস ইজ সামথিং উইচ ইজ ডিপলি পেইনফুল, ডিস্ট্রেসিং অ্যান্ড হার্ড টু অ্যাকসেপ্ট এবং অফেন মিসআন্ডারস্টুড, যেগুলো আমরা বা সাধারণ পপুলেশনের মধ্যে অনেকেই বোঝেন না কেন হচ্ছে বা কি করা যেতে পারে এগুলো আটকানোর জন্য। তো এইসব ঘটনা লাস্ট 3-4 বছর ধরে আমরা দেখে আসছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেখানে খুবই ইয়াং ছেলে বা মেয়েরা যারা রিসেন্টলি জিম করছেন বা অনেক দিন ধরে জিম করছেন উইদাউট এনি ডিফিকাল্টি, যাদের আগে থেকে কোনো ডায়াগনোসড কন্ডিশন বা কোনো ডিজিজ নেই, তারা হঠাৎ করে সুস্থ অবস্থা থেকে হঠাৎ করে জিম করার সময় আকস্মিকভাবে পড়ে গিয়ে ওখানেই মারা গেছেন বা অন দ্য ওয়ে টু হসপিটাল মারা গেছেন। তো এইগুলোকে আমরা আমাদের মেডিকেল পরিভাষায় বলি সাডেন ডেথ বা সাডেন কার্ডিয়াক ডেথ। তো কার্ডিয়াক কথাটা কেন এলো? বিকজ একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে যখনই আকস্মিক মৃত্যু হয়, তার জন্য আমাদের শরীরের একটা অর্গানের ম্যাল ফাংশনই দায়ী, সেটা হার্ট। বাকি অন্য যে কোনো অর্গান, ইভেন ইট ইজ ব্রেন স্ট্রোক, সেই ক্ষেত্রেও সময় পাওয়া যায়, সেক্ষেত্রেও আকস্মিক মৃত্যু হয় না। একমাত্র হার্ট পাম্পিং বন্ধ করে দিলে বা হার্ট অ্যারেস্ট, যেটা আমরা বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট, এটা হয়ে গেলেই একমাত্র সাডেন ডেথ বা সাডেন কার্ডিয়াক ডেথ, যেটা আমরা আমাদের মেডিকেল পরিভাষায় একটা ডেফিনেশন আছে যে সিমটম অনসেটের থেকে 1 ঘন্টার মধ্যে যদি রোগীর মৃত্যু হয়, দ্যাট ইজ সাডেন কার্ডিয়াক ডেথ। বাট এইসব ক্ষেত্রে দেখা গেছে 1 ঘন্টা তো অনেক বেশি বলে ফেললাম, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যেই পেশেন্ট ওখানেই কোলাপস করে মারা যায়। তো এই সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে কেন? এর পেছনে কি বা কি রোগ থাকতে পারে, যেগুলো আমরা আগে থেকে জানলে হয়তো কিছুটা হলেও এটাকে আটকাতে পারবো বা কিছুটা হলেও প্রিভেন্ট করা সম্ভব। তো সাডেন কার্ডিয়াক ডেথ যেটা হয় সেটা কেন হয় আপনাকে বুঝতে হবে। আমাদের হার্ট একটা পাম্পের মতো। পাম্প যেমন ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল পাওয়ারে চলে, আমাদের হার্টেরও একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে। সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকার জন্য মানে হার্টের একটা জায়গা থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়। সেই প্রোডাকশনটা হার্টের বিভিন্ন মাংসপেশিতে, বাড়িতে যেমন তারের মধ্য দিয়ে কারেন্ট ছড়ায়, আমাদের হার্টের মধ্যেও সেরকম অনেক তারের মতো স্ট্রাকচার বা আমরা বলি ফাইবার্স আছে, যার মধ্যে দিয়ে কারেন্টটা হার্টের বিভিন্ন জায়গায় পৌঁছে হার্টকে বিট করায়। হার্ট একটা মাংসপিণ্ড বা মাসেলে তৈরি, কার্ডিয়াক মাসেলে তৈরি। কোনো মাসেলকে যদি আপনি কারেন্ট দেন, সেই মাসেল হঠাৎ করে জার্ক করে। সেই জার্কিং যেটা হয়, সেটা যদি আমরা একটা রেগুলার ইন্টারভ্যালে কোনো মাসেলকে দিতে থাকি, ধরুন আমার হাতে যদি আমি একটা কারেন্ট দিই বা কারেন্টের একটা বিট দিই, সেই ক্ষেত্রে আমার হাতটা কেঁপে উঠবে। আমি যদি কিছুক্ষণ পর আবার দিই, তো সেটা আবার কেঁপে উঠবে। সুতরাং হার্টেরও একটা জায়গা থেকে যে কারেন্টটা তৈরি হয়, সেটা হার্ট মাসেলকে একটা রেগুলার ইন্টারভ্যালে বিট করতে থাকে এবং সে কারেন্ট অ্যাক্টিভিটি একটা রেগুলার ইন্টারভ্যালে হয় বলেই হার্ট মাসেলও পাম্প করতে থাকে। আমাদের নর্মাল পাম্পিং রেট, যেটা আমাদের হার্টের নর্মাল কারেন্ট প্রোডাকশন রেট, উইচ ইজ সেম। আমাদের হার্টের মধ্যে একটা জায়গা আছে যেটাকে আমরা বলি যে এসএ নোড, সেখান থেকে কারেন্ট প্রোডাকশন হয় নর্মালি, এবং সেটা ইউজুয়ালি 60 থেকে 100 বিট পার মিনিট, এই রেটে কারেন্ট প্রোডাকশন হয়। সুতরাং আমাদের হার্ট নর্মালি রেস্টিং অবস্থায় 60 থেকে 100 বিটস পার মিনিটে চলতে থাকে। যখন আমরা জিম করি বা যখন আমরা ওয়ার্কআউট করি, কোনো ভারী কাজ করি, কি আমরা দৌড়াই, ট্রেডমিলে বা জোরে জোরে হাঁটি, তখন আমাদের হার্টের রেট বাড়তে থাকে শরীরের প্রয়োজনীয়তা অনুসারে। সেই রেট বেড়ে 120, 130, 150, 170 অব্দিও যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য পেশেন্ট। তো সেটা একটা নর্মাল ফিনোমেনন, যে ক্ষেত্রে আমাদের জিম করার সময় আমাদের শরীরের অ্যাড্রিনার্জিক হ্রাস হয় এবং আমাদের হার্ট রেট, আমাদের ব্লাড প্রেশার, হার্টের বিট সব কিছুই বাড়তে থাকে, উইচ ইজ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল থিং, যেটা আমাদের সবার মধ্যে হয়। বাট
এই সব ক্ষেত্রে দেখা যায় এই যে ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গিয়ে যারা মারা যান তাদের ওই সময় হার্ট রেট বেড়ে 300 থেকে 600 অবধি চলে যায়। আমি যদি কল্পনা করি যে আমার হার্ট 60 বিটস পার মিনিটে চলছে লাইক দিস, প্রতি 1 সেকেন্ডে একটা বিট। ইভেন যদি আমি কল্পনা করি যে আমাদের হার্ট চলছে 100 বিটস পার মিনিটে, সেই ক্ষেত্রে হার্ট এরকমভাবে চলবে। আপনি নিজেই ভাবুন যে এই হার্ট যদি 300, 400, 500 এই বিটস পার মিনিটে চলতে থাকে, তাহলে হার্ট পুরোপুরি কন্ট্রাকশনের টাইম পাবে না, হার্ট কাঁপতে থাকবে, ফ্লিকারিং হতে থাকবে, ফ্ল্যাটারিং হতে থাকবে, হার্ট পাম্প করার চান্সই পাবে না। দিস ইজ যদি 100 রেট পার মিনিট হয়, এটাকে আপনি 300, 400 ভাবুন, হার্ট কাঁপবে। এবং হার্ট সময় পাবে না ব্লাড যেটা শরীরে থেকে হার্টে ফিরে আসছে সেটা ফুলফিল করার এবং সেই ব্লাডটাকে পাম্পিং করিয়ে ছড়িয়ে দেওয়ার। এই যে টাইম ইন্টারভ্যালটা খুব কমে যায়, মানে একটা হার্ট যদি 300, 400, 500 বিটে বিট করতে থাকে, তাহলে হার্ট কাঁপতে থাকে এবং হার্ট ওখানেই কোলাপস করে যায় এবং হার্ট বন্ধ হয়ে যায়। এবং এই হার্ট 300, 400, 500 বিটে যখন বিট করে বা যখন কোলাপস হয়ে যায়, তখন হার্টের যে মেন কাজ ব্লাড সার্কুলেশন, শরীরের বিভিন্ন প্রান্তে ব্লাড ছড়িয়ে দেওয়া, এটা বন্ধ হয়ে যায়। প্রথমেই যে অর্গানটা ফার্স্ট এফেক্টেড হয় সেটা আমাদের ব্রেন। এই যে আমি আপনাদের দেখছি বা আপনার সাথে কথা বলছি, আমার চোখ, আমার ব্রেন কাজ করছে বলে। এই ব্রেন কাজ করছে কেন? বিকজ ব্রেন হার্ট থেকে ব্লাড পাচ্ছে, হার্ট পাম্পিং করে ব্লাডটা ব্রেনে পাঠাচ্ছে। হঠাৎ করে যদি হার্ট কোলাপস করে যায়, লাইক 3 সেকেন্ডের জন্য কোলাপস করে যায়, সেই সময় ব্রেন ব্লাড সাপ্লাই পায় না। তো তখন আমি তৎক্ষণাৎ, যদি আমার হার্ট 3 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, আমি তৎক্ষণাৎ আমার ব্রেনে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং আমি ব্ল্যাক আউট হয়ে পড়ে যাব বা ফেন্ট হয়ে পড়ে যাব, যেটাকে আমরা বলি যে মুহূর্তের জন্য বা ক্ষণিকের জন্য অচেতন হওয়া। এবং এই জিনিসটাই যদি প্রলং হয়, লাইক 3 সেকেন্ডের পর যদি আমার হার্ট চালু না হয়, লাইক ইট ইজ 10 সেকেন্ড or more than 10 সেকেন্ড, সেক্ষেত্রে পার্মানেন্টলি আমার হার্ট স্টপ করে যায় এবং আমার আকস্মিক মৃত্যু হবে। তো এই সব ক্ষেত্রে দেখা গেছে যে এই আকস্মিক ডেথ বা সাডেন কার্ডিয়াক ডেথ এর কারণ হচ্ছে হার্টের বিট 300 থেকে 600 বা তারও বেশি বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলি হার্টের একটা রিদমের অ্যাবনর্মালিটি বা অ্যারিথমিয়া। সো দেয়ার আর 2 টাইপস অফ অ্যারিথমিয়া। আমরা একটাকে বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভিটি, আরেকটা আছে এনটিটি হুইচ ইজ কল্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভিএফ। এই ভিটি বা ভিএফ, এই দুটো অ্যারিথমিয়া যদি কারোর হার্টে হয়, তো সে হার্ট ইনভেরিয়েবলি তৎক্ষণাৎ ওখানেই কোলাপস করে যাবে এবং হার্ট স্টপ করে যাবে। তো আমরা দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অলমোস্ট ইন অল কেসেস, ভিটি অ্যান্ড ভিএফ আর রেসপন্সিবল, দিস টু অ্যারিথমিয়াস আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর সাডেন কার্ডিয়াক ডেথ। এটা কোনো হার্ট অ্যাটাক থেকে হচ্ছে না। এটা ফার্স্টেই ক্লিয়ার করে নেওয়া ভালো যে এই আকস্মিক মৃত্যুগুলো হার্ট অ্যাটাক থেকে হয় না, এটা হার্টের একটা ইলেকট্রিক্যাল প্রবলেম, অ্যারিথমিয়া, ভিটি বা ভিএফ থেকে হয়। হার্ট অ্যাটাক মানে হার্টের কোনো শিরার মধ্যে ব্লকেজ থেকে চেস্ট পেন হওয়া, দিস ইজ নট দ্যাট এন্টিটি। এটা সম্পূর্ণ আলাদা, যেক্ষেত্রে হার্টের রিদম হঠাৎ করে অ্যাবনর্মালি খুবই বেড়ে যায় এবং হার্ট কোলাপস করে যায়। তো ফার্স্টেই এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া উচিত। দিস ইজ নট হার্ট অ্যাটাক, দিস ইজ নট স্ট্রোক, যেটা আমরা খুব লাইটলি, আমরা খুব কমনলি ইউজ করে থাকি যে এটা স্ট্রোক হয়ে গেল। দিস ইজ নট স্ট্রোক, বিকজ স্ট্রোক অকার্স ইন দ্য ব্রেন, দিস ইজ সামথিং টু ডু উইথ দ্য হার্ট। তো হার্টের ক্ষেত্রে এটা হার্ট অ্যাটাকও নয়, তাহলে এটা কি হার্টের অ্যারিথমিয়া বা ট্যাকি অ্যারিথমিয়া। ট্যাকি মিনস হার্ট রেট বেড়ে যাওয়া। সো দিস ইজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। সবার কি এটা হওয়ার সম্ভাবনা থাকে? না, কখনোই নয়। কিছু কিছু কন্ডিশনস বা কিছু কিছু ডিজিজ আছে যেই ক্ষেত্রে এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হওয়ার চান্স খুব বেশি। তো আমরা যদি কারণগুলো পর্যালোচনা করি, এই ক্ষেত্রে আমি কিছু মেডিকেল টার্মিনোলজি আপনাদের সামনে ইউজ করতে চলেছি, যেগুলো হয়তো সবকটা আপনারা জানবেন না, বা আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তারা ভালো বুঝবেন ব্যাপারটা, যে দেয়ার আর সার্টেন লাইক 4 or 5 কন্ডিশনস যেটা এই ভিটি বা ভিএফ প্রেসিপিটেট করতে পারে। নাম্বার 1 ডিজিজ যেটা আমরা ভাবি সেটা হচ্ছে হার্টের স্ট্রাকচারাল বা গঠনগত প্রবলেম, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ দ্য হার্ট। কি কি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিতে এই ধরনের ভিটি বা ভিএফ বা সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে? নাম্বার 1 ইজ এইচসিএম, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের মাসেল যেটা আছে সেটা অ্যাবনর্মালি থিক, মানে হার্টের মাসেলের হাইপারট্রফি বা গ্রোথ বেশি হয়েছে। তো এটা যদি আমি একটা ছোট আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, দিস ইজ নট রিলেটেড টু জিম। ধরুন আপনি জিম করছেন, আপনার হাতে আপনি কিছু ওয়েট তুলছেন, আপনার বাইসেপস। নর্মালি অনেক দিন ধরে জিম করতে থাকলে হাতের মাসেল দিয়ে যদি আমি ওয়েট ট্রেনিং করি, আমার মাসেলটা ফুলে যাবে, মাসেলটা হাইপারট্রফিড হবে, মাসেলের গ্রোথ হবে, হুইচ ইজ নর্মাল।
এইবার আপনি ভাবুন ভিজাভিস যে যদি আপনি কিছুই না করেন, আপনি জিম করছেন না, আপনি বাইসেপ এক্সারসাইজ করছেন না, স্টিল আপনার বাইসেপ হঠাৎ করে অ্যাবনর্মালি গ্রো হয়ে যাচ্ছে, এটা কি নর্মাল? সো দিস ইজ নট নর্মাল, দিস ইজ অ্যাবনর্মাল, দিস ইজ এ ডিজিজ। এই জিনিসটাই আপনি হার্টে ভাবুন। ধরুন আপনার নর্মালি আপনার কোনো ব্লাড প্রেশার হাই আছে এবং আপনি তার জন্য ওষুধ খান। ব্লাড প্রেশার হাই থাকার জন্য হার্টকে ব্লাড প্রেশারের এগেনস্টে, লাইক আপনার ব্লাড প্রেশার 150/90 কি 160/90 কি 170/100, এর এগেনস্টে আপনার হার্টকে পাম্প করতে হচ্ছে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি হার্টের মাসেল গ্রো করবে, কারণ হার্টের মাসেলের ক্ষমতা বাড়াতে হবে ওই প্রেশারের এগেনস্টে কাজ করার জন্য। বাট যদি আপনার প্রেশার না থাকে, তবুও যদি দেখা যায় যে হার্টের মাসেল অ্যাবনর্মালি গ্রো করে যাচ্ছে, অ্যাবনর্মালি সোয়েল করে যাচ্ছে, বা হার্টের মাসেলের গ্রোথ হচ্ছে, দ্যাট ইজ অ্যাবনর্মাল, দ্যাট ইজ এ ডিজিজ হুইচ ইজ কল্ড হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। যেক্ষেত্রে কোনো কারণ থাকা না থাকা সত্ত্বেও হার্টের মাসেলের হাইপারট্রফি বা গ্রোথ হয়। তো কেন হয় সেটা? সেটা একটা জেনেটিক ডিসঅর্ডার। অনেক ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল জেনেটিক মিউটেশনস হয় এবং তার জন্য ওই জেনেটিক সিগন্যালিংয়ের জন্য আমাদের হার্টের মাসেলের পার্টিকুলার একটা জায়গা বা পুরো হার্টের মাসেলটাই আলটিমেটলি গ্রো করে অ্যাবনর্মালি থিক হয়ে যায়। সো দিস ইজ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এবং ওই মাসেলের যেহেতু অ্যাবনর্মালি থিক হচ্ছে, আপনার ব্লাড সাপ্লাই বা আপনার হার্টের শিরাগুলো কিন্তু সেম। সবার যেমন 3টে করে শিরা থাকে হার্টের টোটালি, যার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে তারও কিন্তু 3টে শিরাই আছে। সুতরাং ব্লাড সাপ্লাই রিমেইনস দ্য সেম, স্টিল মাসেলের পরিমাণ বেশি, মাসেলের সংখ্যা বেশি, মাসেলের ভলিউম বেশি। সেক্ষেত্রে একটা ব্লাড সাপ্লাইয়ের যে ব্যাপারটা, সেটা ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হয়। সেটা কি না, আমার মাসেলের জন্য যেটুকু ব্লাড সাপ্লাই দরকার, আমার কিন্তু 3টেই আর্টারি, আমার মাসেল যদি ঠিক হয় তবুও আমি ওইটুকু অ্যামাউন্টের ব্লাডই কিন্তু পাবো। সেই ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য কিছু মাসেল ভালো ব্লাড পায় এবং সেই মাসেলগুলো হেলদি থাকে, কিছু মাসেল ব্লাড সাপ্লাই ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য কম ব্লাড পায় এবং সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, ফাইব্রোটিক হতে থাকে, ফাইব্রোসিস হয় এবং স্কার টিস্যু ডেভেলপ করে, যেক্ষেত্রে মাসেলটা উইদারিং হয়ে যায় বা শুকিয়ে যায়। এবং সেইখানে একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় বিটুইন আ নর্মাল হেলদি মাসেল অ্যান্ড আ ফাইব্রোস অর স্কার্ড মাসেল। সেই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট থেকে সেইখানে অ্যাবনর্মাল রিদম তৈরি হয় এবং সেই রিদমটাই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে পরিণত হয়। এবং এই রিদমটা যেহেতু নর্মাল হার্টবিট, যেখান থেকে আমাদের নর্মাল হার্টবিট অরিজিন হয়, লাইক সাইনাস নোট, সেটা 60 থেকে 100 রেটে প্রেস করতে থাকে হার্টকে। বাট এই অ্যাবনর্মাল জায়গা, এই স্কার টিস্যু থেকে যেখানে অ্যাবনর্মালি রিদম তৈরি হচ্ছে 300 থেকে 600 বিটস পার মিনিটে, সেটা ন্যাচারালি ওই 60 থেকে 100 যেটা নর্মাল রিদম, সেটাকে ওভারকাম করে যায়। এবং এইটা ডিউরিং এক্সারসাইজ, যেক্ষেত্রে আপনার অ্যাড্রিনার্জিক রাশ আছে, অ্যাড্রিনালিন নিঃসরণ হচ্ছে আপনার শরীরে, আপনার হার্ট রেট এমনিই বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই স্কার টিস্যুরও অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি আরও প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তখন হার্ট রেট বেড়ে যায় এবং হার্ট কোলাপস করে যায়। ওই 300 থেকে 600 হার্টবিটে হার্ট কাজ করতে পারে না। There is another similar condition which is called ARVC বা অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। সেই ক্ষেত্রেও রাইট ভেন্ট্রিকেল বা হার্টের ডান দিকের যে নিলয়, সেইখানে কিছু স্কার টিস্যু বা ফাইব্রোটিক টিস্যু থেকে অ্যাবনর্মাল রিদম তৈরি হয়। সো এই দুটো কন্ডিশনে কিন্তু প্রথম কথা, জিম করা উচিত নয়। এবং কি করে আমি বুঝবো যে আমার এটা আছে কিনা? there is a simple test which is called ইকোকার্ডিওগ্রাম, যেটা করলেই আমরা এই দুটো জিনিস রুল আউট করতে পারবো। এই জিনিসের ইনসিডেন্স বা আমরা বলি যে সাধারণ পপুলেশনে ধরুন 1000টা মানুষের মধ্যে আমরা কিন্তু এই জিনিসগুলো খুব কমনলি পাই। আমাদের ক্ষেত্রে কমন কিন্তু 2টো বা 5টা ইন আউট অফ 1000 পপুলেশন। লাইক এর ইনসিডেন্স হচ্ছে 0.2% টু 0.5%, মানে 1000 জনকে যদি আমি স্ক্রিন করি, তার মধ্যে 2 জন থেকে 5 জনের কিন্তু হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থাকে, যেটা কোয়াইট কমন। আমাদের দেশের পপুলেশনের সাপেক্ষে কিন্তু হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি পেশেন্টেরও সংখ্যা অনেক বেশি। সো বুঝতেই পারছেন এটা আনডিটেক্টেড অবস্থায় থাকে। সো এটা প্রথম কারণ। নেক্সট কারণ হচ্ছে আমরা বলি চ্যানেলোপ্যাথিস লাইক লং কিউটি সিনড্রোম, যেক্ষেত্রে ইসিজিতে একটা অ্যাবনর্মালিটি থাকে, একটা কিউটি ইন্টারভেল বলে আমরা একটা ইসিজির প্যারামিটার দেখি, সেইটা অ্যাবনর্মালি প্রলং থাকে। সেই ক্ষেত্রেও যাদের ক্ষেত্রে ওই ইন্টারভেলটা ইসিজিতে অ্যাবনর্মালি প্রলং থাকে, তাদের ক্ষেত্রেও এরকম অ্যারিথমিয়া বা ভিটিভিএফ হওয়ার সম্ভাবনা থাকে। দ্যার ইজ আনাদার এন্টিটি হুইচ ইজ কল্ড সিপিভিটি বা ক্যাটেকিলোমিনার্জিক পলিমরফিক ভিটি, যে ক্ষেত্রে আমাদের হার্টের রিদম ডিউরিং এক্সারসাইজ অ্যাবনর্মালি হাই হয়ে ভিটি বা ভিএফ চলে আসে এবং হার্ট কোলাপস করে যায়। দিজ আর অল চ্যানেলোপ্যাথিস বা হার্টের রিদম প্রবলেম।
থার্ড যে কজটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি which has now become very common from the কোভিড এরা। আমরা দেখেছি যে কোভিডের পর হার্টের মাসেল কারো কারো ক্ষেত্রে, নট অলওয়েজ, হার্টের মাসেলের পাম্পিং ক্ষমতা কমে যায়, যেটাকে আমরা বলি পোস্ট ভাইরাল মায়োকার্ডাইটিস। মানে কোনো ভাইরাল ফিভারের পর হার্টের মাংসপেশি বা মায়োকার্ডিয়াম যেটা বলি তার ইনফ্লামেশন হয়, which is called মায়োকার্ডাইটিস, এবং হার্টের মাংসপেশি ইউজুয়ালি কিছু দিনের জন্য দুর্বল হয়ে যায়। এবং ন্যাচারালি হার্টের মাংসপেশি দুর্বল হওয়ার জন্য হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়। এই যে পোস্ট ভাইরাল মায়োকার্ডাইটিস, এটা আমরা এখনও পাচ্ছি, এবং কোভিডই এর একমাত্র রিজন নয়। দেয়ার আর আদার ভাইরাসেস যেগুলো এটা কিন্তু করতে পারে, এবং নট নেসেসারিলি কোভিডের জন্য দায়ী। আমরা এখনও এটা পাই, অন্যান্য ভাইরাসও কিন্তু এটা করতে পারে, এবং এটাও আনডিটেক্টেড অবস্থায় থাকে। ধরুন কারো ভাইরাল ফিভার হলো, আমরা যদি 100টা ভাইরাল ফিভার পাই, তার মধ্যে কিন্তু একজনের বা দুজনের এই পোস্ট ভাইরাল মায়োকার্ডাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ক্ষেত্রে সেই অবস্থায় মানে ভাইরাল ফিভারের 10 দিন বা 15 দিনের মধ্যে হার্টের মাসেল দুর্বলই থাকে। তাই ভাইরাল ফিভার হওয়ার পর অ্যাটলিস্ট 10 দিন ওয়েট করুন, তার আগে আপনি জিমে যাবেন না, কারণ এটা খুব কমন এন্টিটি, খুব কমন রোগ। ভাইরাল ফিভার সবার হয়, বাট ভাইরাল ফিভার হয়ে যে সবার হার্ট দুর্বল হয়ে যায় সেটা আমি কখনোই বলছি না। কারো কারো ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেস্ট নেওয়া উচিত। আপনার শরীরকে রেস্ট দিতে হবে যাতে শরীর রিকভার করে, মোর ইম্পর্টেন্টলি আপনার হার্ট রিকভার করে। মোস্টলি দেখা যায় যে ভাইরাল মায়োকার্ডাইটিস খুব একটা সমস্যা করে না, এটা সেলফ লিমিটিং, নিজে থেকে সেরে যায় উইদিন আ স্প্যান অফ 1 to 4 weeks, এবং হার্ট আবার নিজের কর্মক্ষমতা ফিরে যায়। দেন অনলি ইউ ক্যান জয়েন you can join to the gym and doing the same workout that you have been doing. যেটা ফোর্থ রিজন, সেটা হচ্ছে করোনারি আর্টারির একটা অ্যানোমালি। করোনারি আর্টারি কি না, আমাদের হার্টের কাজ কি? আমাদের হার্টের কাজ হচ্ছে পাম্প করে সারা শরীরে ব্লাড সাপ্লাই করা, বাট হার্টের নিজস্ব মাংসপেশিরও ব্লাড সাপ্লাই লাগে। সেই যে আর্টারিগুলো যারা হার্টের মাংসপেশিকে ব্লাড সাপ্লাই করে তাদের আমরা বলি হার্টের আর্টারি বা করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারির কিছু কিছু অ্যাবনর্মালিটি লাইক মায়োকার্ডিয়াল ব্রিজ, যেক্ষেত্রে আর্টারিটা মাংসপেশির মধ্যে দিয়ে খানিকটা গিয়ে তারপর আবার মাংসপেশির উপর দিয়ে গেছে। হার্টের মাংসপেশি যখন কন্ট্রাক্ট করছে, সেই ক্ষেত্রে হার্টের মাংসপেশি ওই সময়ের জন্য শিরাটাকে চেপে দেয় এবং ব্লাড সাপ্লাই ব্যাহত করে। এবং দেয়ার আর আদার এন্টিটিস লাইক করোনারি আর্টারি অ্যানোমালি, যেক্ষেত্রে করোনারি আর্টারি যেখান থেকে শুরু হওয়া উচিত বা যে জায়গা থেকে অরিজিন হওয়া উচিত এবং যে পথ দিয়ে যাওয়া উচিত সেটা নর্মালি না গিয়ে আমাদের দুটো মহাধমনী, একটা অ্যাওর্টা, একটা পালমোনারি আর্টারি, এই দুটোর মধ্যে দিয়ে যায়। এবং যখন আমি কোনো ভারী কাজ করছি, আমার হার্ট পাম্প করছে, আমার মহাধমনীগুলো কিন্তু হার্টের সাথে সাথে কাঁপছে, এবং তার মধ্য দিয়ে আর্টারিটা যাওয়ার জন্য দুটো মহাধমনীর মাঝখানে হার্টের আর্টারিটা কম্প্রেস হয়ে যায় এবং হার্টের রক্ত চলাচল ব্যাহত হয়, অ্যান্ড দ্যাট মে লিড টু ইভেন কার্ডিয়াক অ্যারিথমিয়া লাইক VTBF অর হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক পঞ্চম বা ফিফথ কারণ আমরা বলতে পারি যে, বাট দিস ইজ ভেরি লেস কমন। হার্ট অ্যাটাক হয়ে গিয়ে পেশেন্টের মৃত্যু খুব কম পেশেন্টের হয়। আমরা যদি দেখি যে 100 জন হার্ট অ্যাটাক পেশেন্টের মধ্যে আকস্মিক মৃত্যুর চান্স কিন্তু লেস দেন 1%। মানে জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হওয়া অস্বাভাবিক কিছু নয়, হতে পারে, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, বাট হার্ট অ্যাটাকই কিন্তু প্রথমেই ওখানেই পেশেন্টকে কোলাপস করিয়ে ইউজুয়ালি মেরে ফেলে না। দেয়ার আর ইনস্ট্যান্সেস অর ইনসিডেন্সেস যেক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রথম সিমটম কিন্তু চেস্ট পেন নয়, প্রথম সিমটম আকস্মিক ডেথ আমরা পেয়েও থাকি, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার, দ্যাট ইজ লেস কমন। সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা সিমটম পাওয়া যায়, যেটা হচ্ছে যে জিম করতে গিয়ে আমার চেস্ট পেন হলো, আমার বুকে ব্যথা হলো, বা বুকে একটা ভার টাইপের বা বুকের উপর কিছু ওজন চেপে আছে সেই ফিলিংটা পেলাম, বা শ্বাসকষ্ট হলো। এই সিমটমগুলো হলে আমরা ভাবতে পারি যে হ্যাঁ, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হলো, যেখানে পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে যে আমার জিম করার সময় বুকে ব্যথা হলো এবং সেই বুকে ব্যথাটা হয়ে চলেছে। সেক্ষেত্রে আপনি টাইম পাবেন পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার, তারপরে হসপিটালে বাকি ট্রিটমেন্টটুকু করার। তো ইউজুয়ালি এই যে ফিফথ কারণ বললাম, এটা অতটাও কমন নয়। প্রথম যে 4টে কারণ বললাম, যে ক্ষেত্রে হার্টের রিদম অ্যাবনর্মালিটি হয়, মানে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়, রাদার দেন করোনারি আর্টারি ব্লকেজ, যেটা রিদম অ্যাবনর্মালিটি বা PT বা VF, এগুলো হচ্ছে মেন কারণ সাডেন কার্ডিয়াক ডেথ ইন জিম গোয়ার্স। তো প্রথম কথা, আমরা কিভাবে এটা আটকাতে পারি, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ এতক্ষণ যা শুনলেন এগুলো মেডিকেল ডিসকাশন, এগুলো মনে না রাখলেও চলবে,
তো আমরা কি এই যে কন্ডিশনগুলো আমি ডিসকাস করলাম সেগুলো কি আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি? দ্য আনসার ইজ ইয়েস, বিকজ মোস্ট অফ দ্য সাডেন কার্ডিয়াক ডেথ that occur in gym goers are preventable to an extent of 70 to 90%, মানে 70 to 90% ডেথস যেগুলো হচ্ছে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি বাই ডুইং টু সিম্পল টেস্ট। ওয়ান ইজ ইসিজি, যেক্ষেত্রে আমরা রিদম অ্যাবনর্মালিটি আমরা বুঝতে পারবো, আমরা এলকিউটিএস বা লং কিউটি সিনড্রোম, চ্যানেলোপ্যাথিস ডায়াগনোস করতে পারবো। নাম্বার 2 হচ্ছে ইকোকার্ডিওগ্রাম বা ইকোকার্ডিওগ্রাফি বা ইকোডপলার স্টাডি, যাই বলুন না কেন, দেয়ার আর মেনি নেমস। সেই ক্ষেত্রে আমরা হার্টের স্ট্রাকচারাল প্রবলেম লাইক ভালভ প্রবলেম, ধরুন কারো হার্টের ভালভে প্রবলেম আছে, এটা আনডিটেক্টেড, সেই ক্ষেত্রেও কিন্তু মানে যখন আমরা পরিশ্রম করতে যাব বা জিমে যাব আমাদের হার্ট ভালো পাম্প করতে পারবে না এবং শ্বাসকষ্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে খুবই রেয়ার ইনস্ট্যান্সে কিন্তু সাডেন ডেথেরও সম্ভাবনা থাকে। মানে আমরা ইকোকার্ডিওগ্রাম করে হার্টের যে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি লাইক হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যেটা ফার্স্ট কজ আপনাদের সাথে ডিসকাস করেছিলাম, লাইক ERVC, এগুলো কিন্তু আমরা ডায়াগনোস করতে পারবো। এবং আমার মনে হয় যে যারা প্রথমে জিমে যেতে শুরু করবেন ভাবছেন, তাদের অ্যাটলিস্ট বা যারা জিম অলরেডি করছেন তাদের অ্যাটলিস্ট একবার ইসিজি এবং ইকো করে নেওয়া উচিত। সেটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান হোক বা আপনার নিজের আপনার লোকালিটির ডাক্তার হোক, কারোর কাছে কনসাল্ট করুন, ইসিজি ইকো করে নিন, তাদেরকে একবার দেখিয়ে নিন এবং দেখিয়ে ডিসাইড করে নিন যে কোন অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে কিনা। যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া না যায়, then you can easily go to the gym and do all the workouts that's are needed. So 3 নম্বর যেটা আমরা বলি যে জ্বরের সময় কখনোই জিম যাওয়া উচিত নয়, এবং আমি একটু সেটাকে প্রলং করে বলছি যে জ্বর হওয়ার অ্যাটলিস্ট 10 থেকে 14 দিনের মধ্যে আপনার জিম জয়েন করা উচিত নয়। যদিও আমরা জিনিসটা খুবই হাস্যকর লাগতে পারে, বাট দেয়ার আর ইনস্ট্যান্সেস যেখানে আমি অলরেডি আপনার সাথে ডিসকাস করেছি, দেয়ার ইজ অ্যান এন্টিটি কল পোস্ট ভাইরাল মায়োকার্ডাইটিস বা ভাইরাল ফিভারের পর হার্ট দুর্বল হয়ে যাওয়া। সেটাও কিন্তু খুব একটা রেয়ার নয়, আমরা কিন্তু 1000 জনের মধ্যে 1-2 জনের পেয়েই থাকি যে ক্ষেত্রে হার্ট দুর্বল হয়ে গেছে। আর সেটাও আপনি কিন্তু ইকো না করলে ডিটেক্ট করতে পারবেন না, এবং সবসময় একটা ভাইরাল ফিভারের জন্য ইকো করার কোনো জাস্টিফিকেশন নেই। জ্বর হলে সময় দিন, নিজের শরীরকে বুঝুন। যদি আপনার উইকনেস ফিল করছে, জিমে যাবেন না, ওয়েট করুন 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর আপনি আবার জিম চালু করতে পারেন, জিমের ট্রেনিং চালু করতে পারেন। নাম্বার 4 ইজ হাইড্রেট ইয়োরসেলফ ওয়েল। জল প্রচুর পরিমাণে খেতে হবে, বিকজ জিমে যাওয়ার পর পার্সপিরেশন বাড়ে, শরীর থেকে জল বেরিয়ে যায়। দেয়ার আর সাম মিনারেলস, ইম্পর্টেন্ট মিনারেলস লাইক সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু ঘামের সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। সুতরাং হাইড্রেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং দ্যাট হ্যাজ টু বি দেয়ার বিফোর গোয়িং টু দ্য জিম। মানে আপনাকে হাইড্রেট করতে হবে, ভালো পরিমাণে জল, কখনো কখনো ওয়ারের সলিউশন, এগুলো সাথে ক্যারি করবেন, বিশেষ করে গরমকালে, যেক্ষেত্রে এমনি আমরা প্রচুর ঘেমে জল বা প্রয়োজনীয় মিনারেলস লুজ করে থাকি, সেগুলো কিন্তু হাইড্রেট করা উচিত। অ্যান্ড নাম্বার 5 ইজ দেখুন, অনেক রকম সাপ্লিমেন্ট, অনেক রকম প্রি ওয়ার্কআউট কিন্তু আজকাল অনেকে ইউজ করেন। আই এম নট এগেনস্ট দোজ। প্রত্যেকেরই একটা গোল থাকা উচিত যে আমরা কেন জিম করছি। বাট মোস্ট অফ দ্য পিপল যারা জিমে যান, লাইক আমাদের এজের, মেবি তারা ফিটনেসের জন্য যান, যে আমরা যদি ফিট থাকি আমরা ভালোভাবে বাঁচবো। ডেফিনেটলি অনেকে আবার মাসেল বিল্ডিং বা মাসেল বিল্ড আপ করতেও যান, বিকজ তারা কম্পিটিশনে নামেন। তো সেই ক্ষেত্রে কিছু প্রি ওয়ার্কআউট, কিছু সাপ্লিমেন্ট তারা নিয়ে থাকেন। বাট যে সাপ্লিমেন্টে আপনি নেবেন না কেন, মানে প্লিজ সেটা দেখে নিন। এবং দেয়ার আর সাপ্লিমেন্টস, দেয়ার আর প্রি ওয়ার্কআউটস যেখানে অনেক কিছু থাকে, লাইক ক্যাফিন, টাউরিন। ক্যাফিন কফিতে যেটা থাকে, ক্যাফিন ইজ নট আ ব্যাড থিং, বাট ক্যাফিন অত্যধিক পরিমাণে নেওয়া দুর্বল হার্টের পক্ষে কিন্তু খুব খারাপ। নর্মাল হার্টের ক্ষেত্রে কফির খুব একটা খারাপ দিক নেই, বরং কফি খাওয়া ভালো। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, লাইক লিভারের ফ্যাট কমায় বা ফ্যাটি লিভার কমায়। বাট ক্যাফিন যদি আমি প্রি ওয়ার্কআউটে প্রচুর পরিমাণে নিই, সেক্ষেত্রে কিন্তু আমার হার্ট দুর্বল থাকলে সেটা ক্ষতিকর। এবং অনেক সময় বিভিন্ন কোম্পানির কিছু আনডিসক্লোজড স্টিমুল্যান্ট থাকে, যেগুলো ওরা হয়তো ডিসক্লোজ করে না, বা লাইক দেখেছেন সফট ড্রিঙ্কসের কোম্পানিও ডিসক্লোজ করে না যে তারা কি দিয়ে সফট ড্রিঙ্কস বানাচ্ছে। সো কিছু কিছু প্রি ওয়ার্কআউটের ক্ষেত্রে নর্মাল জিনিস যেমন ক্যাফেইনের সাথেও কিছু স্টিমুল্যান্ট এজেন্টস থাকে। স্টিমুল্যান্ট এজেন্টগুলো কিন্তু এই ধরনের অ্যারিথমিয়া প্রিসিপিটেট করতে পারে যাদের অলরেডি প্রি এক্সিস্টিং হার্ট ডিসঅর্ডার আছে। ইভেন নর্মাল হার্টের ক্ষেত্রেও কখনো কখনো হার্টের গতি প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে আমি বলবো যে প্রি ওয়ার্কআউটটা দেখে শুনে নেবেন এবং অ্যাভয়েড করাই ভালো।
এবং দেয়ার আর আদার থিংস লাইক কিছু কিছু প্রোটিন সাপ্লিমেন্ট, যেমন আমরা ওয়ে প্রোটিন অনেকে নিতে দেখেছি, অনেকে নেন, বাট ওয়ে প্রোটিনের মধ্যে দেখবেন BCAA বা ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড বলে একটা মার্কিং আপনার ওয়ে প্রোটিনের যেটা টাব, তাতে থাকবে যে BCAA কন্টেন্ট ইস this %। সো এই BCAA হচ্ছে ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, যারা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা যাদের বলি, এবং আমাদের শরীরের গঠনের জন্য, মাসেল বিল্ড আপের জন্য এই অ্যামাইনো অ্যাসিডস আর ভেরি এসেন্সিয়াল। এবং তার মধ্যে লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, দেয়ার আর সার্টেন ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড অর BCAA। সেই অ্যামাউন্টটা যেন আপনাদের যে সাপ্লিমেন্ট নিচ্ছেন তাতে বেশি মাত্রায় না থাকে, কারণ এই লিউসিন একটা এমন অ্যামাইনো অ্যাসিড যেটা দেখা গেছে যদি আমি ক্রনিক্যালি ইউজ করি এবং বেশি মাত্রায়, যেটা আমাদের রিকোয়ারমেন্ট শরীরের পক্ষে, সেই রিকোয়ারমেন্টের থেকে বেশি মাত্রায় অনেক দিন ধরে ক্রনিক্যালি ইউজ করতে থাকি, তো লিউসিন ইনফ্লামেশন বাড়িয়ে দেয় শরীরের। এবং আজকাল যাই রোগ বলুন না কেন, লাইক ডায়াবেটিস, লাইক হার্ট ডিজিজ, লাইক হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এর পেছনে কিন্তু ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন দায়ী। এবং সার্টেন স্টাডিজ আছে, দেখবেন এক রিসেন্ট স্টাডি, খুব ভালো স্টাডি বেরিয়েছে, যেক্ষেত্রে দেখা গেছে যে 2 লাখ পপুলেশনের উপরে তাদেরকে 30 বছর ধরে অ্যানিম্যাল প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন একটা সার্টেন রেশিওতে তারা যেরকম খেতেন সেটা তারা খেয়ে গেছেন 30 বছর ধরে, এবং 30 বছর এই পিরিয়ডটার মধ্যে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কীরকম কী সেটা একটা তুলনামূলক আলোচনা করা গেছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যারা অ্যানিম্যাল প্রোটিন বেশি খান প্ল্যান্ট প্রোটিনের থেকে, তাদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্স অনেকটাই বেশি, বা কার্ডিওভাস্কুলার ইভেন্ট বা কার্ডিওভাস্কুলার ডেথ হওয়ার চান্স অনেকটাই বেশি। আমি বলছি না অ্যানিম্যাল প্রোটিন খারাপ, বাট অ্যানিম্যাল প্রোটিন যদি প্ল্যান্ট প্রোটিনের থেকে অত্যধিক মাত্রায় অনেক দিন ধরে আমরা নিতে থাকি, তাহলে কিন্তু হার্টের রোগ হওয়ার চান্স বেশি। অন্যভাবে দেখা গেছে যারা প্ল্যান্ট প্রোটিন বেশি নেন, অ্যানিম্যাল প্রোটিন কম নেন, সেক্ষেত্রে কিন্তু তাদের হার্ট অ্যাটাকের চান্স অনেকটাই কম। এর কারণটা কি? বিকজ অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে লিউসিন কন্টেন্ট ইজ ভেরি হাই, পার্টিকুলারলি ইন রেড মিটস, তাদের লিউসিন কন্টেন্ট কিন্তু প্রচুর হাই। আবার অ্যাট দ্য সেম টাইম দেখা গেছে প্ল্যান্ট প্রোটিনের মধ্যে কিন্তু লিউসিন কন্টেন্ট খুব কম। সো লিউসিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা ক্রনিক্যালি, which is actually মানে লিউসিন ইজ এ বিল্ডিং ব্লক অফ মাসেলস, যেটা আমাদের নেওয়া উচিত, কিন্তু এক্সেসিভ অ্যামাউন্টে আমরা যদি অনেক দিন ধরে নিতে থাকি, এটা প্রো ইনফ্লামেটরি বা ইনফ্লামেশন শরীরে বাড়িয়ে দেয়, এবং ইনফ্লামেশনের জন্যই কিন্তু ডায়াবেটিস, ইনফ্লামেশনের জন্যই কিন্তু হার্ট অ্যাটাক, ইনফ্লামেশনের জন্যই কিন্তু কার্ডিওভাস্কুলার ইভেন্ট এগুলো হতে থাকে। সো বি কেয়ারফুল যে আপনি যে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা যে প্রি ওয়ার্কআউট ইউজ করছেন, জাস্ট একবার কোনো নিউট্রিশনাল স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়া যে এগুলো মধ্যে কোনো হার্মফুল জিনিস আছে কিনা বা এক্সেস অ্যামাউন্টে আমরা নিচ্ছি কিনা। তো এইবার এগুলো তো গেল আপনার দিক থেকে। এরপর একটা জিনিস বলছি যে আমরা জানি না, মানে আমরা ইন্ডিয়াতে আছি এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই যে যদি কারোর কোনো কোথাও ভিটি বা ভিএফ হয়, যেক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথের চান্সেস ভেরি হাই, সেই ক্ষেত্রে একটা ট্রিটমেন্টের কথা আমরা বলি যে ইমিডিয়েটলি শক দেওয়া, যাকে আমরা বলি ডিফিব্রিলেশন। ডিফিব্রিলেশন করা হয় একটা মেশিনের মাধ্যমে, হুইচ ইজ কল্ড ডিফিব্রিলেটর। এই ডিফিব্রিলেটর মেশিন আপনারা দেখে থাকবেন বিভিন্ন হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টে থাকে, বাট আইডিয়ালি ইট শুড বি প্রেজেন্ট ইন মলস বা যেখানে জনসমাবেশ বেশি, সেই সব ক্ষেত্রে পার্টিকুলারলি জিমে থাকা উচিত। বাট ভারতবর্ষের হয়তো হাতে গোনা কয়েকটি জায়গা বা কয়েকটি জিমেই এটা অ্যাভেলেবেল থাকে, এবং এটা অ্যাভেলেবেল থাকলেও এটাকে অ্যাপ্লাই করা এবং এটাকে দেওয়া মতো ট্রেন্ড লোক থাকে না। বিকজ ডিফিব্রিলেশন যদি সেই ক্ষেত্রে করা হয়, যিনি হঠাৎ করে জিম করতে গিয়ে কোলাপস করে গেলেন, সেই ক্ষেত্রে কিন্তু তার লাইফ তৎক্ষণাৎ বাঁচিয়ে দেওয়া যায়। বিকজ ডিফিব্রিলেশন আমরা করছি কি, আমরা বাইরে থেকে ইলেকট্রিক্যাল শক দিচ্ছি হার্টে, তাতে হার্টের যে অ্যাবনর্মাল রিদম যেটা ভিটি বা ভিএফ, যেটা 300 থেকে 600 বিটে হার্ট বিট করছিল, ইলেকট্রিক্যাল শক খেয়ে বা শকটা দেওয়ার জন্য হার্ট আবার সেই রিদমটাকে অ্যাভয়েড করে দেয় শকটা, এবং হার্ট আবার নিজের রিদমে ফেরত আসে। সো দিস ইজ এ লাইফ সেভিং প্রসিডিওর, এবং সেটা সব জায়গায় নেই। যদি আমার রিকোয়েস্ট, যদি জিম গোয়ার্স যারা আছেন এবং তাদের জিমের ওনার্স যারা আছেন, তারা যদি এটা রাখতে পারেন, দিস ইজ ভেরি লাইফ সেভিং, দিস ইজ ভেরি মাচ লাইফ সেভিং। এটা যদি নাও সম্ভব হয়, সেকেন্ড হচ্ছে জিম ট্রেনার যারা, তাদেরকে কিন্তু সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের ট্রেনিং করা উচিত। হোয়াট ইজ সিপিআর? আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় বা বিভিন্ন সিরিয়ালে বা কখনো সামনে বিভিন্ন হসপিটালে যে বুকের উপরে পাম্প করে, যার হার্ট বন্ধ হয়ে গেছে, সেই পাম্প
পাম্প করে হার্টটাকে আবার চালানোর চেষ্টা করা, উইচ ইজ কল্ড সিপিআর। আমরা দুটো হাত এরকম চাপিয়ে হার্টের উপরে একটা পার্টিকুলার জায়গায় মাঝখানে পাম্প করতে থাকি একটা নির্দিষ্ট রেটে, এবং সেই পাম্প করার জন্য ব্লাড সাপ্লাই আবার রিস্টোর হয়, হার্ট আবার চালু হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা করণীয়, যদি কোনো ব্যক্তি জিম করতে গিয়ে হঠাৎ করে পড়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, আনরেসপন্সিভ হয়ে গেলেন, তার পালস দেখা, যদি পালস নাও দেখতে পারেন তো তাকে তৎক্ষণাৎ সিপিআর দিয়ে দেওয়া। মাউথ টু মাউথ ব্রিদিং না করলেও চলবে, সবার পক্ষে সম্ভব না, বাট সিপিআর অ্যাটলিস্ট দেওয়াটা জরুরি। সিপিআর জিম ট্রেনারদের জানা উচিত, শুধু জিম ট্রেনার নয়, সিপিআর অ্যাকচুয়ালি সবার জানা উচিত, বিকজ ইট ক্যান সেভ লাইফ। সো সিপিআর ট্রেনিং ইজ এ মাস্ট ফর অল। সিপিআর ট্রেনিংয়ের জন্য আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতেও পারেন, অনেক ক্ষেত্রে ক্যাম্প বা হসপিটালস বা হেলথ অর্গানাইজেশন এটা সিপিআর ট্রেনিং করায় বা শেখায়। অনেক সময় স্কুলেও বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সিপিআর ট্রেনিং পড়ে, এবং দেয়ার আর সার্টেন অনলাইন প্ল্যাটফর্ম লাইক ইউটিউব চ্যানেলস, যেখানেও আপনারা দেখে সিপিআর ট্রেনিং সম্বন্ধে কিছুটা আইডিয়া পেতে পারেন, বা আপনি কোথাও হসপিটাল বা হেলথ অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে সেখানে হ্যান্ডস অন প্র্যাকটিস অন মডেল, ডামি মডেলেও সিপিআর ট্রেনিং নিতে পারেন। এবং সিপিআর ট্রেনিং করা কিন্তু খুব জরুরি, বিকজ এই যে কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন কোলাপস করে যাওয়া, এটা ইট ক্যান হ্যাপেন এনিওয়্যার, নট ইন দ্য জিম। তো সেই ক্ষেত্রে আপনি একটা লাইফ সেভ করতে পারবেন যদি আপনি সিপিআর জানেন। তো এই দুটো জিনিস জিম ট্রেনারদের বা জিম ওনারদের বা সাধারণ পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস থাকা খুব জরুরি। যদি কোনো ব্যক্তি, আবার বলছি, যদি কোনো ব্যক্তি জিম করতে করতে হঠাৎ করে কোলাপস করে যান, অচেতন হয়ে যান, দেন এন্ড দেয়ার তাকে সিপিআর দেওয়া। আপনার জিমে ডিফিব্রিলেশন মেশিন নাও থাকতে পারে, বাট সিপিআর কিন্তু মানে জাস্ট খালি হাতে দেওয়া সম্ভব, অ্যান্ড ইট ক্যান সেভ এ লাইফ। অ্যাটলিস্ট আপনাকে কিছুটা টাইম দেবে, পেশেন্টকে হসপিটাল শিফট করার সময়টা আপনাকে দেবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই হেল্পফুল, বিকজ ইনিশিয়াল যে ক্যাটাস্ট্রফিটা হতে চলেছিল সেটাকে আপনি আটকে দিতে পারলেন, আপনি সিপিআর দিয়ে হার্টকে আবার চালু করতে পারলেন, পেশেন্টের জীবন সেই মুহূর্তের জন্য কিন্তু আপনি বাঁচিয়ে দিলেন। বাকি আপনি পেশেন্টকে হসপিটালে তৎক্ষণাৎ নিয়ে যান, এমার্জেন্সি সেকশনে নিয়ে যান, ডাক্তাররা আছে, তারা তাদের ব্যবস্থা নেই। সো এটাই ডিসকাশনের মেইন টপিক আজকের, যে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুবই দুঃখজনক ঘটনা। দিস ইজ ভেরি পেনফুল, ডিস্ট্রেসিং, এবং এগুলো কিন্তু অনেকটাই ক্ষেত্রে আশার আলো এটাই যে প্রিভেন্টেবল। যদি আমরা একটা সিম্পল টেস্ট ইসিজি আর ইকো আগে থেকে করিয়ে রাখি, অলমোস্ট 70 to 90% ক্ষেত্রে এটা ডিটেক্ট হয়ে যাবে যে আপনার কোনো অ্যাবনর্মালিটি হার্টে আছে কিনা। অ্যাবনর্মালিটি হলে আপনার ডাক্তারই আপনাকে বলবে যে না, এই অবস্থায় আপনি ভারী কাজ করবেন না, বা জিমে ভারী কোনো এক্সারসাইজ লাইক হেভি ওয়েট ট্রেনিং, ওয়েট লিফটিং বা হিট হাই ইন্টেন্সিটি ট্রেনিং যেগুলো আমরা বলি সেগুলো করবেন না। ইউ ক্যান নর্মালি ওয়াক, মানে আপনি হাঁটাচলা করতে পারেন অ্যাট এ সার্টেন পেস। আর যদি আপনার হার্ট সুস্থ থাকে, সো অলওয়েজ গো টু দ্য জিম। বিকজ এই ডিসকাশনের টপিক এটা নয় যে জিম যেতে আমি বারণ করছি, আমি বরং প্রমোট করছি যে হ্যাঁ, জিমে যাওয়া সবারই উচিত, অ্যাট এনি এজ জিমে যাওয়া উচিত। বিকজ এটা দেখা গেছে যে যারা জিম করছেন রেগুলারলি অ্যাটলিস্ট 5 days এ উইক, সেই ক্ষেত্রে তাদের লংজিভিটি বাড়ে, তারা বেশি দিন বাঁচেন, এবং মোর ইম্পর্টেন্টলি স্ট্রেংথ নিয়ে বাঁচেন। ধরুন একটা নর্মাল মানুষের আজকে আমরা দেখেছি যে লাইফ এক্সপেক্টেন্সি 70-80, ক্রমশ সেটা 80 to 90 হয়ে চলেছে, বিকজ অফ মডার্ন মেডিসিনস অ্যান্ড সায়েন্টিফিক ডেভেলপমেন্ট ইন মেডিকেল সায়েন্সেস। তো সেই ক্ষেত্রে 80 বছর 70 বছর অব্দি বাঁচাটাই শেষ কথা নয়। 70 বছরে যদি আমি বসে থাকা অবস্থা থেকে নিজের পায়ের জোরে বা নিজের হাতের জোরে উঠে দাঁড়াতে পারি, আমার মাসেল স্ট্রেংথ ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাপিলি এবং স্ট্রেংথফুলি বাঁচবো, স্ট্রংলি বাঁচবো, এবং আমরা নিজের কাজ নিজে তখনও হয়তো 70-80 বছরে করতে পারবো। নাহলে আমাদের মাসেল আমরা লুজ করতে থাকি। আফটার লাইক উই সে লাইক আফটার 30 years উই লুজ 10% of our muscle mass in every decade, like 1% আমরা each year লুজ করতে থাকি। এই মাসেল মাস লুজ করাটা উচিত নয়, এবং মাসেল মাস প্রিজার্ভ করার জন্য কিন্তু জিমে যাওয়া খুবই জরুরি। এবং যেটা আমরা বলি রেজিস্ট্যান্স ট্রেনিং এবং এরোবিক এক্সারসাইজ, ইভেন ওয়াকিং, এগুলো খুব জরুরি। কারণ এই যে প্র্যাকটিস বা আমরা বলি যে হেলদি লাইফস্টাইল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে কিন্তু এক্সারসাইজ। It can be walking, it can be going to the gym and doing some resistance training, এগুলো কিন্তু খুব দরকারি। তো এই আলোচনার মেইন টপিক আবার আমি রিপিট করছি যে অনেকটাই আপনাদের সাথে ডিসকাস করলাম, কিছু কিছু কারণ সম্বন্ধে আপনারা বুঝতে পারলেন, এবং কিছু কিছু প্রিভেন্টিভ মেজার্সও আপনারা আগে থেকে করে রাখতে পারেন।
যারা জিম শুরু করছেন বা যারা অলরেডি জিম করছেন চেক আপ করিয়ে রাখা, দেখে রাখা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এবং কিছু কিছু সাবধানতা নেওয়া। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।